আদৌ সম্ভব কি? তত্ত্বাবধানেই উনি রিটার্নিং অফিসার ছিলেন। 2022 সালে পরিচালিত হয় বিতর্কিত ও জালিয়াতি মেডিকেল কাউন্সিল নির্বাচন। সেই কারণেই স্বাভাবিক প্রশ্ন যে আধিকারিকের অবস্থানই অবৈধ, তার তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচন কিভাবে বৈধ হতে পারে? আইনের স্বাভাবিক চোখে বর্তমান মেডিকেল কাউন্সিলের বৈধ হওয়া সম্ভব কি? অবৈধভাবে পদ আঁকড়ে থাকা রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষরিত মডার্ন মেডিসিন প্র্যাকটিসে অধিকার দেওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট আদৌ কি বৈধ? অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই কাউন্সিলের সদস্য বা এদের মনোনীত পেরালেজিক্যাল কমিটির সদস্যরা, যারা কিছুদিন আগেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত কাজ থেকে অপ্রস্তুত হয়েছেন, হুমকি সংস্কৃতির মাথা সেই বিরূপাক্ষ ও তাদের সহযোগীরা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছেন এই মিটিংয়ে। অভয়া হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযুক্ত তথ্য প্রমাণ লটারির মূল কারিগর ও নানা দুর্নীতির মাথা বর্তমানে জেলে থাকা আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষর রেজিস্ট্রেশন নাম্বার নাকি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। মেনে নেবে নাগরিক সমাজ? শুধু তাই নয়, থ্রেড কালচার, অনাচার, দুর্নীতি সহ অজস্র অভিযোগে অভিযুক্ত বিরূপাক্ষরা, যারা সরকারি নিয়মে সাসপেন্ড হয়ে আছে, বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে 1.5 মাস আগে জমা পড়া রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তাদের আচরণ পেশাগতভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নৈতিকতার বিরুদ্ধে সম্পূর্ণ বাইরে, সমাজের পক্ষে বিপজ্জনক। অভয়ার নারকীয় হত্যার ক্রাইম সিনে যাদেরকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, তাদের আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার উদ্যোগ মেনে নেওয়া যাবে কি? এই সমস্ত ব্যক্তিদের পুনঃস্থাপিত করার প্রচেষ্টা আগামী এক ভয়াবহ অশনি সংকেতের ইঙ্গিতবাহী নয় কি? বর্তমান কাউন্সিলের সভাপতি অজস্র দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে, সাম্প্রতিক সময় ইডি সিবিআই এর বারবার রেড হয়েছে তার বাড়িতে ও নার্সিং হোমে। মডার্ন মেডিসিনের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে তার বসে থাকায় কি বার্তা যাচ্ছে মানুষের কাছে, চিকিৎসক সমাজের কাছে? অভয়ার নৃশংস হত্যাকাণ্ডে কাউন্সিলের অনৈতিক কাজকর্মের প্রতিবাদে কিছু কিছু সদস্যের পদত্যাগ গ্রহণ না করা কি অনৈতিকতা নয়? তাহলে কি বুঝতে হবে, সব নাটক ছিল? প্রাক্তন রাজ্যসভার সাংসদ, সরকার মনোনীত বর্তমান কাউন্সিলের সদস্য এবং কেন্দ্রীয় আইএমএর প্রাক্তন জাতীয় সভাপতি লিখিত বয়ানে স্পষ্ট যে জনগণের পয়সায় অবৈধভাবে উদরপূর্তি, প্রফিট পূর্তি ঘটেছে কয়েকজন সদস্যের মাসিক ভাতা গ্রহণের মাধ্যমে, যা চূড়ান্ত আইন বিরোধী। যারা এই ভাতা নিয়েছেন তারা কি ফেরত দেবেন সেই টাকা? দলীয় রাজনীতির আঁকড়া ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হওয়া মেডিকেল কাউন্সিলের পক্ষে সাধারণ মানুষকে আদৌ তাদের অভাব অভিযোগের সুষ্ঠু, স্বচ্ছ, দুর্নীতিবিহীন সমাধান দেওয়া কি সম্ভব? মনে রাখতে হবে, এই কাউন্সিল শুধু চিকিৎসকদের নয়, একইভাবে জড়িত আছে মানুষের স্বার্থ। আরো দুর্ভাগ্যের বিষয় এই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল চিঠি পাঠিয়ে দ্রুত ব্যবস্থা ও আলোচনার দাবি জানালেও অদ্ভুত নীরবতা পালন করে চলেছে সর্বোচ্চ প্রশাসন। আমরা ভাবছে মানুষ, ডুবছে নীতি, চলছে বিরামহীন মিথ্যার বিষাদি, কিন্তু কষ্ট পাওয়া নয়, স্বেচ্ছাচারের ক্লেশ সাফ করতে আগুন বাড়ছে মানুষে, তামাম চিকিৎসকের মননে। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভ্রষ্টাচার বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। দ্বিতীয় অভয়া হতে দিতে পারি না আমরা। আগামীতে বর্তমান কাউন্সিল সাফাই অভিযানে সবার অংশগ্রহণ জরুরি। আশা করি পাশে থেকে সাথে পাবো সমস্ত স্তরের প্রতিবাদী জনসমাজকে। অবৈধ কাউন্সিল সাফাই চলবে, থামছি না আমরা, লড়াই শেষ তক। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। এই আমাদের একটা ইংরেজি স্টেটমেন্টও করা আছে, এটা কি পড়ে দিতে হবে? ইংরেজিতে পড়ে দিতে পারে, তাহলে মানে
বলে নিয়ে নেয়, তারপর প্রশ্নোত্তরটা করি, তাহলে বলে দিন। কোনগুলো একটু সরিয়ে নেবে। কি বলবেন? কিছু বল। Press release from Joint Platform of Doctors. The heinous rape and brutal murder of Abhaya and the alleged involvement, direct or indirect, of certain individuals who have become synonymous with the culture of threats have shockingly linked the name of the regulatory body of modern medicine, that is West Bengal Medical Council, to these controversies. The unprecedented and shameful development is a matter of deep concern. The malpractice and unethical action of the current medical council are being exposed daily. Certain issues and injustices are troubling and alarming us, as their impact on society is extremely dangerous. It is imperative to intensify street protest with the participation of the entire medical community and general public as a whole against that. On August 9, the day of Abhaya's murder, the Medical Council held a purposeful meeting, yet in the 4 months since, it has maintained an inexplicable silence without any justifiable reason. We now hear that a council meeting will be held in early December after being mysteriously inactive for so long. We fear this meeting might attempt to shield or reinstate individuals accused of being involved in Abhaya's heinous murder and those of the helm of the threat culture, along with efforts to bolster the corruption syndicate. Hence, we naturally ask: 1. Under pressure from the Joint Platform of Doctors, the state government and the health department were forced to officially acknowledge that the appointment of the current registrar since 2019 was illegal. Therefore, can a meeting convened by such an unlawfully appointed individual be legally valid? 2. The controversial and fraudulent 2022 council election were conducted under the supervision of this very person. Can very person as returning officer, how can an election supervised by an unlawfully appointed official be legitimate? Legally, can the current medical council even be considered valid? 3. Is the registration certificate issued under the unlawful registered signature granting the right to practice of modern medicine is legally valid? 4. Reports suggest that the individual accused of threatening behavior who are recently barred from all activities of the council are being planned to be reinstated. Allegedly, efforts are underway to reinstate the registration of Dr. Sandip Ghosh, the former principal of RG Kar Medical College, now in jail for tampering evidence related to Abhaya's murder. Can civil society accept that? 5. The state government formed a high-level inquiry committee against Dr. Ovik De and Dr. Birupakho Bishwas, accused of threats, corruption and misconduct. Reports submitted over 1.5 months ago have preliminarily proven the allegations against them, deeming their behavior unprofessional and unethical. Is it acceptable to reinstate individuals seen roaming the crime scenes of Abhaya's murder? Would not this signal a grim future for us? 6. The current council president is under scrutiny by central investigative agencies for numerous corruption charges. Recent raids by the ED CBI on his residence and nursing home raise concern to us. What message does this continued position send to the public and the medical community? 7. Is it not unethical to refuse the resignations of certain council members protesting council's unethical actions following Abhaya's brutal murder? Was it at all just a parade? A written statement by former Rajya Sabha MP, a government-nominated council member, and a former national president of IMA highlights the misuse of public funds through illegal allowances received by certain members. Will those who took these allowances return their money? Can the medical council, turned into a hub of political influence and corruption, provide fair, transparent and corruption-free solutions to public grievances? It is crucial to remember that the council represents and not just doctors but also public interests. Despite repeated appeal from Joint Platform of Doctors West Bengal to the state's chief secretary for immediate action, the administration has maintained an earlier silence. So we are thinking, the people are thinking, morality is sinking.
Lies continued uninterrupted, but despair will not stop us. The fire to cleanse this rot burns within the society and the medical community as a whole, and the malpractice within the West Bengal Medical Council must end at all costs. We cannot allow another Abhaya. Everyone must participate in this mission to cleanse the council and the society. We hope the unwavering support of every protesting individual in society will continue, and the fight against this illegal council has begun and will continue. We are not stopping. The fight will go on till the end. Thank you all. আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্যটা কি। আমরা এসছি মূলত এইটা বলার জন্যে মানুষের কাছে, মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সবার কাছে, যে যেটা আমাদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, তার কাজটা কি, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এর একটা কাজ হচ্ছে যারা চিকিৎসক যারা পাস করছেন তাদেরকে যেটা লাইসেন্স দেওয়া, রোগী দেখা, এইটা একটা তার কাজ। এবং আরেকটা কাজ হচ্ছে যে মানুষ যদি যারা রোগী যারা চিকিৎসা পেতে আসছেন তাদের যদি চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ জানানোর প্রাথমিক জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এবং আরও তাদের কিছু কাজ আছে যেটা আমাদের ওই মেডিকেল কন্টিনিউড মেডিকেল এডুকেশন, এসব বিষয় আছে। কিন্তু জনস্বার্থের দুটো বিষয় অন্তত খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোন চিকিৎসক রোগী দেখার অধিকার পাবেন সেটা ঠিক করে দেওয়াটা হচ্ছে তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং যাকে তিনি দায়িত্ব দিলেন মানুষের চিকিৎসা করা, তার চিকিৎসা সংক্রান্ত কোনো যদি বক্তব্য, কোনো অভিযোগ যদি মানুষের থাকে, তাহলে মানুষ সেখানে অভিযোগ জানাতে পারেন সেই চিকিৎসকের বিরুদ্ধে। এখন আমরা এই অভয়াকাণ্ডের পরবর্তী সময়টাতে যেটা দেখছি, এই সময়টাতে এই আগস্ট মাস থেকে আজকে ডিসেম্বর মাস হয়ে গেল, 4 মাসের মতো সময়, আমরা দেখছি যে মেডিকেল কাউন্সিল কিন্তু একটা অচলাবস্থার মধ্যে আছে। আপনারা দেখেছেন যে মেডিকেল কাউন্সিলের সঙ্গে যুক্ত যারা, তার প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন দুর্নীতির অভিযোগে তার ঘরে ইডি সিবিআই ঘুরে বেড়াচ্ছে। ভাইস প্রেসিডেন্ট, তার নামে দুর্নীতির অভিযোগ আছে। মেডিকেল কাউন্সিলের একাধিক সদস্য, নামটা পূর্ণদা উচ্চারণ বললেন এখন, অভিজ্ঞে ওইখানে ক্রাইম সিনে উপস্থিত ছিলেন বলে আমরা বলছি না, সেখানে রেজিস্ট্রার মেডিকেল কাউন্সিল তিনি চিঠি দিয়ে বলছেন যে উনি ক্রাইম সিনে উপস্থিত ছিলেন। এই অভিযোগে তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, ডিবার করা হচ্ছে, যদিও কাউন্সিলের কোনো ধারাতে এরকম ডিবার করার কথা কাউকে বলা নেই। এবং তারপরে যেটা তারা করেছেন সেটা হচ্ছে যে এই অনাচারগুলি দেখে বেশ কয়েকজন মেডিকেল কাউন্সিলের সদস্য তারা হচ্ছে যে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, যে এই সব দেখে আমরা এই কাউন্সিলের সঙ্গে থাকতে চাই না। তাদেরকে নিয়েও কিন্তু তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এবং এই সময়টার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র কাউন্সিলের সদস্য না, যেটাকে একটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, যেটা আমি বলছিলাম যে মানুষ অভিযোগ জানাবে, যেখানে সে অভিযোগের যারা শুনানি করবেন, মীমাংসা করবেন, সুপারিশ করবেন, সেরকম অনেকগুলি কমিটি ছিল। যে কমিটিগুলির মাথাতেও এইরকম হচ্ছে অনেকগুলি নাম ছিল যারা হচ্ছে যে থ্রেড কালচারের সঙ্গে, যাদের সঙ্গে নামগুলি যুক্ত হয়ে আছে, যেমন বিরূপাক্ষ বিশ্বাস, যেমন হচ্ছে যে আমাদের মুস্তাফিজুর রহমান, এমনকি আমাদের আরজি করে প্রিন্সিপাল আমাদের সন্দীপ ঘোষ, এরা হচ্ছে যে এরকম বেশ কয়েকটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মাথায় বসেছিলেন। এখন এরাও এই সময়টার মধ্যে এদেরকে বেশ কয়েকজনকে বলা হয়েছে যে তারা কাজগুলি করতে পারবে না, ওই ডিবার কথাটা ব্যবহার করা হয়েছে। এবং একজনের মাত্র তিনি রেজিস্ট্রেশন হচ্ছে যে আপাতত বাতিল করা হয়েছে, তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনটা যে বাতিল করা হয়েছে, বা এই যে আমাদের পেনালের এথিক্যাল কমিটির সদস্যরা কাজ করতে পারবেন না, এইটা কিন্তু আমাদের মেডিকেল কাউন্সিলের যে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী, সেটা কিন্তু তাদের মিটিং ডেকে
মিটিংয়ে 2/3 মেজরিটিতে সেই সিদ্ধান্তটাকে পাশ করিয়ে তবেই এটা কিন্তু করা যায়। কিন্তু যেহেতু এই 4 মাসের মধ্যে কোনো মিটিং হয়নি, তার মানে বুঝতেই পারছেন যে এই যে সিদ্ধান্তগুলি তারা গ্রহণ করেছেন, যে কারো রেজিস্ট্রেশন বাতিল করেছেন, কাউকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন, এই সবগুলোই কিন্তু নিয়ম মেনে কোনোটি করা হয়নি। এবং আমরা যখন, আপনারা এটা ঘটনার সাক্ষী, আমরা বেশ কয়েকবার মেডিকেল কাউন্সিলে গিয়েছিলাম, সেখানে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছে যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করলেন, তখন তিনি আমাদেরকে বলেছেন যে এটা হচ্ছে যে প্রেসিডেন্টের মৌখিক নির্দেশে, আই রিপিট, মৌখিক নির্দেশে তিনি এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছেন। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে নিয়মে মেডিকেল কাউন্সিলটি চলার কথা, মেডিকেল কাউন্সিল কোনোভাবেই সেভাবে চলছে না। এবং এর সঙ্গে আপনারা যুক্ত করুন যে রেজিস্ট্রারের সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি বারবার, বা যে রেজিস্ট্রারের সই করা ওই শংসাপত্রগুলি নিয়ে আমাদের সমস্ত ইয়াং মেডিকেল গ্র্যাজুয়েট যারা হচ্ছে রোগীর চিকিৎসা করছেন, তার যে ইয়েটা ছিল, অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল, নিয়োগ যেটা ছিল, এটা নিয়ে কিন্তু আমরা আগে থেকেই প্রশ্ন করেছিলাম যে আপনার এই নিয়োগের জন্য সরকারের অনুমোদন নেই। এখন আমরা আমাদের এই এতবার বলার পরে, এত চিৎকার চেঁচামেচি করার পর আমরা শেষ পর্যন্ত দেখলাম 25শে অক্টোবর আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের স্বাস্থ্য দপ্তরের মাননীয়, তিনি হচ্ছেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তাকে একটা চিঠি দিয়েছেন যে ওনাকে, যেহেতু ওনার এই নিয়োগটা নিয়ম অনুযায়ী নয়, সরকারের অনুমোদন নেই, তাকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করে নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হোক। এখানেও আপনারা খেয়াল করবেন যে এই যে নিয়োগের কথাটা বলা হলো, এইখানেও কিন্তু নিয়োগটা বেনিয়মের বলা হলো, এইখানেও কিন্তু 25শে অক্টোবর সেই নির্দেশটা এসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটা কোথাও গ্রহণ করা হয়নি। এবং এই সময়ের মধ্যেও কিন্তু এই রেজিস্ট্রার, যাকে সরকার স্বীকার করে নিচ্ছেন তার নিয়োগটা অবৈধ, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল। এবং এই সময়ের মধ্যে আরও 2টি ঘটনা ঘটেছে। এটা আপনারা মিডিয়াকে আমরা আগেও জানিয়েছিলাম, আবার বলছি, এই সময়টার মধ্যে আমাদের হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন যে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারিকে 2টি চিঠি দিয়েছেন। 2টি চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে একজন সরকার মনোনীত সদস্য ডক্টর শান্তনু সেন, তিনি প্রাক্তন এমপি, তিনি প্রাক্তন আইএমএর প্রাক্তন প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন যে দীর্ঘদিন ধরে নাকি মেডিকেল কাউন্সিলের কাজকর্মে তিনি খুব একটা কাজকর্মে থাকছেন না এবং অনেকগুলি মিটিংয়ে তিনি অনুপস্থিত। এবং এই অনুপস্থিতির একটা তালিকা তৈরি করে 18ই নভেম্বর একটা তালিকা দেওয়া হয়েছিল, 19শে নভেম্বর আবার একটা চিঠি দেওয়া হয়েছিল, যেখানে এই যে তার অনুপস্থিতির তালিকা, সেই তালিকায় খুব রহস্যজনকভাবে, আমরা আগেই বলেছিলাম যে রেজিস্ট্রার আমাদের বলেছিলেন যে 9 এবং 10ই আগস্ট মিটিং হয়েছিল। 9 এবং 10ই আগস্টের কথাটা প্রথম চিঠিতে ছিল যে তিনি অনুপস্থিত ছিলেন, দ্বিতীয় চিঠিতে কিন্তু 9 এবং 10 তারিখে তার এই অনুপস্থিতির বিষয়টি সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের কোথাও একটা প্রশ্ন উঠছে যে যেহেতু মেডিকেল কাউন্সিলের এতগুলি সদস্য এই দুর্নীতি চক্রের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে ক্রাইম সিনে থাকার এবং তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে বলে এই রকম আশঙ্কা একটা বিভিন্ন মহল থেকে প্রচারিত হয়েছে। তো এই অবস্থায় এই যে 9 এবং 10-এর মিটিংটার কথা দ্বিতীয় চিঠিতে ডিলিট করে দেওয়া হলো, এইটা এর সঙ্গে কোনো সম্পর্কিত কিনা এই প্রশ্নটাও কিন্তু আমাদের মনে চলে আসছে। এবং এই চিঠিটি প্রকাশ পাওয়ার পর ওই যে প্রাক্তন মাননীয় সাংসদ এবং মনোনীত সদস্য, তিনি হচ্ছেন যে আবার একটি মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়েছিলেন, যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে আরও অনেকেই নাকি এরকম দীর্ঘদিন ধরে মিটিংয়ে আসেন না, আমরা এগুলো জানতাম না আগে, সেখান থেকে আমরা জানতে পারছি আরও অনেকে আসেন না। এবং তিনি সেখানে জানিয়েছেন, অভিযোগটা আমরাও করেছিলাম, কিন্তু উনি যখন মনোনীত সদস্য একজন অভিযোগটা করছেন, সেটা ছিলমোহর পায় যে 3 জন এরকম মেডিকেল কাউন্সিলের সদস্যকে মাসে 50,000 টাকা ভাতা দেওয়া হচ্ছিল মার্চ মাস থেকে। 3 জনের নাম, একজন নাম করেই আমাদের বলে দিতে হয়, একজন হচ্ছে যে আমাদের মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত রায়, একজন হচ্ছেন যে আমাদের মালদায় বাড়ি, তার হচ্ছে যে তাপস চক্রবর্তী,
আর হচ্ছে কৌশিক বিশ্বাস। এই তিনজনই হচ্ছে মেডিকেল কাউন্সিলের সদস্য এবং তারা মাসে 50,000 টাকা করে ভাতা তুলছেন, কিন্তু এই রকম কোনো ব্যবস্থা পত্রর কথা আমাদের মেডিকেল কাউন্সিলের সংবিধানে কোথাও লেখা নেই মাসে 50,000 টাকা কাউকে দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যেটা মেডিকেল কাউন্সিলের যে টাকা, এটা হচ্ছে যে চিকিৎসকরা নিজেদের চাঁদা দিয়ে বা বিভিন্ন সময়ে যে তাদের রেজিস্ট্রেশন আপডেট করা বা আপডেট করা বা ওই যে যেটা বলছিলাম যে কন্টিনিউড মেডিকেল এডুকেশনের জন্যে তারা যে দরখাস্ত করেন সেই অনুমতিটা দেওয়ার জন্য তারা টাকা পয়সা দেন, সেটা চিকিৎসকদের টাকা থেকে দেওয়া হয়। এই টাকাটাকে কিভাবে এরকম 3 জন চিকিৎসককে কোনো কিছু একটা না ব্যবস্থা করে এটা করা হলো, এইটা আমাদের কাছে খুব রহস্যময় এবং এটাকে আর্থিক একটা তছরূপের বিষয় বলে আমাদের মনে হচ্ছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলি এতদিন ধরে ঘটলো, এতদিন ধরে ধরুন আমাদের 4 মাস ধরে কোনো মিটিং হলো না, আমরা বারবার বলার পরও, কারণ আমরা দেখছি যে এই যে ওদেরকে বের করে দেওয়া হলো সন্দীপ ঘোষকে বা এদেরকে ডিবার করা হলো, যেহেতু পদ্ধতি মেনে করা হয়নি, আমাদের আশঙ্কা যে তারা যে কোনো মুহূর্তে যদি আদালতে যান বা মেডিকেল কাউন্সিলের যখন মিটিং বসবে, মিটিংয়ে বসেও তারা এই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারেন যে আগের এই সিদ্ধান্তগুলি আমাদের নিয়ম মেনে করা হয়নি, তাহলে এখন হচ্ছে যে পরিমার্জিত এবং পরিশোধিত সিদ্ধান্ত হচ্ছে যে এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছিল এগুলি আর নেওয়ার প্রয়োজন নেই। এই আশঙ্কাটাও আমাদের থেকে যাচ্ছে এবং আমাদের আশঙ্কা এই জায়গাটা এই ধোঁয়াছাটা রাখার জন্যে তারা হচ্ছে যে ওইভাবে তাদেরকে বহিষ্কারের পদ্ধতিটা ওই রকম একটা নিয়ম না মেনে করেছিলেন এবং 4 মাস ধরে তারা মিটিংটা করছেন না। আমরা এখন জানতে পেরেছি যে তাদের এই 2 এবং 3 তারিখে মিটিং হতে পারে। এখানেও আপনাদের বলে রাখি, গতকাল আমরা মেডিকেল কাউন্সিলে গিয়েছিলাম এবং মেডিকেল কাউন্সিলে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা আগের মাসেও মিটিং করলেন না, এই মাসে কি মিটিং করবেন? তো তারা কখনো পর্যন্ত ভেবে দেখুন, যদি 2 এবং 3 মানে আগামী সোম এবং মঙ্গলবার যদি মিটিং হয়, সেই মিটিংয়ের নোটিশ নিশ্চয়ই আরো কয়েকদিন আগে বেরিয়েছে। এমন এটা হতে পারে না যে 1 সপ্তাহ বা 10 দিন আগে এই মিটিংয়ের নোটিশ বেরোয়নি, অথচ আমার পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আমার মেডিকেল কাউন্সিলের সদস্যরা কলকাতায় এসে মিটিংয়ে উপস্থিত হবেন। এটা হতে পারে না আগের দিন বললে তারা আসতে পারবেন। তো এইটা আমরা মনে করছি যে গতকাল যখন গেলাম তারা বললেন যে না, এখনো পর্যন্ত আমরা কিছু হয়নি, আজকে জানাবো। আজকে আমরা জানতে পেরেছি যে এই 2 এবং 3 তারিখের মিটিংটা হবে এবং মিটিংটা যখন হবে স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে আমরা যারা চিকিৎসক তাদের কাছ থেকে যারা মিটিংয়ে যারা ওখানে আসবেন বা তাদের কাছ থেকে এটা জানতে চাইব যে এতদিন ধরে মেডিকেল কাউন্সিলের এই অচল অবস্থাটাকে আপনারা কেন জারি রাখলেন এবং এখানে চিকিৎসক এবং সাধারণ মানুষের স্বার্থ দুটোই যেভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং পুরো বিষয়টা অভয়ার হত্যার ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা এবং এই দুর্নীতির যে বিষয়গুলি আছে এইগুলি নিয়ে যেগুলি আমাদের মনে যে প্রশ্নগুলি এসছে এর সদুত্তর আমরা এতদিন পাইনি। এই সদুত্তরগুলি কিন্তু আপনাদের দিতে হবে আপনারা যখন মিটিং করতে আসছেন এবং সাধারণ মানুষকেও আমরা আহ্বান করব যে আপনারাও যেহেতু এই বিষয়টা জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত, আপনারাও এই পুরো বিষয়টার সঙ্গে দিকে খেয়াল রাখুন। আপনারাও সেখানে আমরা কীভাবে আমরা ওখানে জমায়েত হবো কি হবো না সেটা পরবর্তীকালে আমরা কল দেবো। আপনারা যদি সেখানে উপস্থিত হন তাহলে আমরা এই আন্দোলনটাকে আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারব। দুটো পয়েন্ট একটু অ্যাড করব। আমি দুটো পয়েন্ট বলে দিই। আপনারা জানেন ডক্টর দিলীপ পাল উনি জি ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য, তাছাড়া উনি মনোনীত সদস্য ছিলেন। গত জানুয়ারি মাসে উনি প্রয়াত হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী বেঙ্গল মেডিকেল অ্যাক্টে যে কোনো নির্বাচিত জি ক্লজের নির্বাচিত সদস্য প্রয়াত হলে সেটা 2 মাসের মধ্যে ইলেকশন করাতে হয়। জানুয়ারি থেকে এটা হচ্ছে নভেম্বর মাস, এখনো পর্যন্ত মেডিকেল কাউন্সিল কোনোভাবে সেই পদটাকে ফিল আপ করার জন্য কোনো নির্বাচনের কোনো প্রক্রিয়া চালু করেনি। এটা নিয়ে আমরা 23শে সেপ্টেম্বর একটা আরটিআই করেছিলাম। সেই আরটিআইতে আমরা জানতে চেয়েছিলাম, সেই আরটিআই উত্তর আজ অব্দি আমরা পাইনি। তাছাড়া আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম যে রেজিস্ট্রার উনি কিভাবে এখন এই পোস্টে আছেন, ওনাকে কে অনুমোদন দিয়েছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এখনো পর্যন্ত কাউন্সিলের কাছে জানতে পারিনি। এবং আরও একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে পূর্ণদা বলেছেন, আমি আবার রিপিট করছি যে এই যে অনাচারগুলির কথা বলে আমরা প্রায় 10 দিন হয়ে গেল, আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে অনেকবার বলেছি
এবং শেষ পর্যন্ত কোনো সদুত্তর না পেয়ে আমরা এখন চিফ সেক্রেটারিকে এই সমস্ত কিছু জানিয়েছিলাম যে আপনি অবিলম্বে আমাদের সঙ্গে একটা সময় দিন, আমরা আপনার সঙ্গে বসে সমস্ত বিষয়টা আলোচনা করে কি চলছে এখানে এটা আপনাকে জানাবো। কিন্তু এখনো পর্যন্ত তার দিক থেকেও কিন্তু আমরা কোনো সদর্থক একটা পদক্ষেপ এখনো পর্যন্ত মাননীয় চিফ সেক্রেটারির পক্ষ থেকে পাইনি। স্বাভাবিকভাবেই মেডিকেল কাউন্সিলটাকে চিকিৎসক এবং সাধারণ মানুষের স্বার্থের জন্য যাতে সেটা কাজ করে সেটাকে রক্ষা করার জন্য আমাদের আবার আন্দোলনে নামতে হবে, আমাদের পথে নামতে হবে। আপনাদের যদি প্রশ্ন থাকে কিছু প্রশ্ন করতে পারেন। বলছি আজকে অভিক দে, সুশান্ত রায় তাদেরকে একটি কোর্টের কেসের জন্য ময়ূর ভবনে হাজির হতে হয়েছে। তো সেটা সংক্রান্ত সেটা হচ্ছে অভিযোগ যে আগেরবার যখন নির্বাচন হচ্ছিল রাজ্য মেডিকেল কাউন্সিল, যেটা মামলা মোকদ্দমা চলছে 2022 সালে, সেটাই কুণাল শাহকে হেকেল করা হয়েছিল ইত্যাদি। এই ব্যক্তিরাও সেখানে ছিলেন, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তারা সকলেই এসেছেন। এই ঘটনাটা আপনারাও তো অভিযোগ করেছিলেন, কি বলবেন? দেখুন, আমরা তো আমাদের কনভেনার বলেছিলেন আগেই যে মেডিকেল কাউন্সিলের যে ভোটটা লুটের ভোট একটা ছিল এবং সেই লুট কত রকমভাবে করা যায় সেটা তখন তারা দেখিয়েছিল। তারা হচ্ছে যে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপারগুলোকে মেডিকেল কলেজ বা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধমকে চমকে বিভিন্ন এই আরজি কোডের প্রিন্সিপাল এবং আরও অনেক প্রিন্সিপালকে তারা হচ্ছে যে তাদেরকে কাজে লাগিয়ে, এবং এই সময় যারা ধরা পড়েছে এই নামগুলো এসছে, আশিস পান্ডে অ্যাডিশনাল নাম, এরা সব হচ্ছে যে মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন জায়গায় ধমকে চমকে চিকিৎসকদের কাছ থেকে ব্যালটগুলিকে কেড়ে নিয়েছিল এবং কেড়ে নিয়েও তাদের শান্তি হয়নি। যখন কাউন্টিং হয়, কাউন্টিংয়ের সময় তারা হচ্ছে যে ব্যালট পেপারকে তারা হচ্ছে কালি দিয়ে বাড়তি দাগ দিয়ে আমাদের প্যানেলটাকে নষ্ট করে দিয়েছিল। সেখানে প্রতিটা মুহূর্তে এই যে নামগুলি আপনারা করলেন, আমরা যারা ওখানে সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলাম, প্রতিটা মুহূর্তেই তারা হচ্ছে যে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেছে। এরাই করেছে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সবসময় করেছে কাউন্টিংয়ের সময়। প্রতিটা মুহূর্তে তারা অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করেছে। এদেরকে আমরা এরা কি করতে পারে, কতটা পর্যায়ে নামতে পারে, এটা আমরা আমাদের সে অভিজ্ঞতাটা ওই কয়েকটা দিন সেখানে হয়েছিল। এবং আমরা এটাও শুনেছিলাম যে আপনি যে কেসটার কথা বললেন যে ডক্টর কুণাল সাহা, তিনিও ওই নির্বাচনে একজন প্রার্থী ছিলেন, তাকেও হচ্ছে যে এরকম করে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল। এবং তার সেই কেসটা যদি আজকে ওঠে, আমরা আশা করব যে কোর্টে মহামান্য আদালতে যেখানে এটা উঠবে, তারা যেন সদর্থক ভূমিকা পালন করেন যে এরা হচ্ছে যে বেসিক্যালি চিকিৎসক নামে এরা দুর্বৃত্ত, এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা যেন মহামান্য আদালত নেন। এই যে রাজ্য মেডিকেল কাউন্সিল যা যা অভিযোগ আপনারা করলেন, তাতে দাঁড়াচ্ছে যে চিকিৎসকদের যে নিয়ামক সংস্থা এই রাজ্যে, সেটা কোনোভাবেই সঠিক কাজ করছে না। তবে এই নিয়ে আপনারা এনএমসি তে কোনো চিঠি করেছেন, বা এনএমসি এই বিষয়ে হস্তক্ষেপ না করে এইটাকে প্রশ্রয় দিচ্ছে এরকম? হ্যাঁ, আমরা এনএমসির হেড অফিস দিল্লিতে আমাদের প্রতিনিধিরা ডক্টর কৌশিক চাকি, ডক্টর সুবর্ণ গোস্বামী, আমরা গিয়ে ফিজিক্যালি চিঠি দিয়ে এসেছি প্রায় 2 মাস আগে। যদিও তার আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা এনএমসি কে জানিয়েছি। তাতে কি মনে হচ্ছে যে এনএমসি এই বিষয়টা প্রশ্রয় দিচ্ছে? মানে আপনাদের কি ভাবনা? 2 মাস হয়ে গেল, এই যে চিকিৎসা ব্যবস্থা নিয়ামক সংস্থা, মানুষ এনএমসি এখন অব্দি কিছুই করেনি, বোঝাই যাচ্ছে। কেন 2 মাস হয়ে গেল, আমরা চিঠির কোনো উত্তরও পাইনি বা কোনো ইনস্ট্রাকশন এসছে কিনা মেডিকেল কাউন্সিলে সেটাও আমাদের জানা নেই। কেন্দ্র রাজ্য সেটিং এর বিষয় মনে হচ্ছে কি, যে অভিযোগ আপনারা অনেকেই রাজনৈতিক দল করে, এখানে কি কেন্দ্র রাজ্য সেটিং? কারণ আপনারা অভিযোগ করছেন রাজ্য মেডিকেল কাউন্সিলে যারা আছে তারা রাজনৈতিক একটি শাসক দলে, আর সেখানে কেন্দ্র থেকে নমিনেটেড, কি বলবেন? না, দেখুন, এনএমসি যেভাবে চলে এবং রাজ্য মেডিকেল কাউন্সিলগুলি এরা কিন্তু হচ্ছে অটোনমাস স্ট্যাটুটরি বডি। বিষয়টা এরকম নয় যে রাজ্য মেডিকেল কাউন্সিলগুলি এনএমসির সরাসরি নিয়ন্ত্রণাধীন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অতএব আমরা অভিযোগটা জানিয়েছি, আমরা আশা করতে পারি ন্যাশনাল মেডিকেল কমিশন তারা ব্যবস্থা না নিক, অন্তত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে জানতে চাইবেন যে এতগুলি অনাচার, এতগুলি অভিযোগ, এই রকম ভয়ঙ্কর অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে,
এটা কেন হচ্ছে, এটা নিশ্চয়ই চিকিৎসক নিয়ামক একটা সংস্থার পক্ষে, তাদের স্বাস্থ্যের পক্ষে, তাই এটা কোনো সুখের বিষয় নয়। এটা নিশ্চয়ই আমরা আশা করতেই পারি যে ন্যাশনাল মেডিকেল কমিশন তাদের কাছে অন্তত চিঠি একটা দেবে, তাদের কাছে জানতে চাইবে। এখনো তো 2 মাস হয়ে গেল তারা করছে না, তাতে কি হচ্ছে না, এখন করছে না। আমরা দেখুন, আমরা গণতান্ত্রিক একটা দেশের সমস্ত যে পদ্ধতি এবং প্রকরণগুলির মধ্যে বাস করি, আমরা আন্দোলনগুলিকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা আশা করব যে আমরা আমাদের এই সমস্ত যা কিছু মনের মধ্যে প্রশ্ন আছে, দ্বন্দ্ব আছে, আপনি যে সেটিংয়ের কথা বললেন, কখনো কখনো যে মাঝে মধ্যে আমাদের মাথাতেও সেগুলো আসে না, মনে আসে না, সেগুলোও নয়, নিশ্চয়ই আসতে পারে। কিন্তু আসল কথাটা হলো আমরা গণতান্ত্রিক একটা পদ্ধতি ব্যবস্থার মধ্যে আছি, তার যে প্রতিষ্ঠানগুলির প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। আমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলিও তাদের যা নির্দিষ্ট ভূমিকা এই ঐতিহাসিক সন্ধিক্ষণে তারা পালন করবেন। এই নিয়ে আমরা খুব শিগগিরই আইনিভাবে লড়াই শুরু করছি নতুন করে। অলরেডি আমাদের 4টে কেস হাইকোর্টে চলছে 2022-এর নির্বাচন নিয়ে। তাছাড়াও আমরা নতুন করে গত 4 মাসে যে ঘটনাগুলো ঘটেছে বা গত 2022-এর পর থেকে যে দুর্নীতির ঘটনাগুলো ঘটেছে সেই নিয়ে আমরা নতুন করে আইনি পদক্ষেপ খুব শিগগিরই নিতে চলেছি। আচ্ছা, একটা কথাই শুধু অ্যাড করতে চাইছি যে আমরা অভয়া কাণ্ডের প্রথম দিন থেকে মানুষকে এবং মিডিয়াকে সকলকে মনে করিয়ে দিতে চাইছি যে আমরা মনে করি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচনে এই দুর্বৃত্ত বাহিনীর যে বাড়বাড়ন্ত এবং সরকারের পক্ষ থেকে তাদের মদত দেওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, তারই একটা সর্বশেষ পরিণতি হয়েছিল অভয়াকাণ্ড। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এরকমভাবে দুর্নীতি এবং গুন্ডাগিরিকে প্রশ্রয় না দিলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে আজকে আমাদের অভয়াকাণ্ড দেখতে হতো না। আমরা বারবার করে মানুষকে সেই কথাটাই মনে করিয়ে দিতে চাই যে এই একটা অভয়ার পরে আরও অনেকগুলো অভয়াকে ঠেকাতে গেলে কিন্তু আমাদের এই দুর্বৃত্তায়ন এবং এই দুর্নীতি, এই থ্রেট কালচারকে বন্ধ করতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে অভয়ার প্রাণের বিনিময়ে হয়তো আমরা এদের থেকে মেডিকেল কমিউনিটি এবং সাধারণ মানুষ মুক্তি পেল, কিন্তু গত কিছু দিনে দেখা যাচ্ছে যে ওই থ্রেট কালচারের মাথারা, ওই দুর্বৃত্তর মাথারা আজকে যেভাবে আবার তারা একটু একটু করে কলেজগুলোতে ফিরে আসতে চাইছে, এইভাবে যদি আমরা প্রতিবাদ করে এখনই না রুখে দিতে পারি, কাল কিন্তু আবার এই বিরূপাক্ষে অভিজ্ঞদেরাই গিয়ে কনভোকেশনে গিয়ে অন্য ডাক্তারদের ডিগ্রি দেওয়ার জায়গাটায় পৌঁছে যাবে। এবং তার ফলে মানুষের কাছে এই বার্তাটাই যাবে যে এখানে যারা গুন্ডা, যারা চোর, যারা ডাকাত, তারাই কিন্তু মর্যাদা পায় এবং তাদের নিয়ন্ত্রণেই সকলকে, মেডিকেল ছাত্র থেকে সাধারণ মানুষকে থাকতে হবে। এই জায়গাটা আটকাতে হবেই এবং আমরা চিকিৎসকরা এটা আটকাবো বলে বদ্ধপরিকর। সাধারণ মানুষকে আমরা পাশে চাইছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনাদের সবাইকে উদ্দেশ্য করে, নির্দিষ্ট করে বাঁচাবাচি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই সময়টায় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে মানুষের আস্থা অর্জন করার জন্য যে একটা দীর্ঘ লড়াই এবং প্রয়াস, তার সঙ্গে জিবি স্টাফ থেকে শুরু করে চিকিৎসক, বিশেষজ্ঞ সবাই যুক্ত। সেইটা সাম্প্রতিককালে আর্যিকর ঘটনা এবং পরপর কতগুলি ঘটনা, এর আগে বিক্ষিপ্ত যখন বাদ দিলাম, তাতে করে মানুষের উদ্বেগ বাড়িয়েছে, তাকে আহত করেছে, তাকে আঘাতপ্রাপ্ত করেছে এবং যে আস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার তৈরি হয়েছিল সেটা ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছে। তারপর তো মামলা, মোকদ্দমা, বক্তব্য, পাল্টা বক্তব্য তো সব রয়েছে, আর চলবে লড়াই সংগ্রাম। আপনারা কি মনে করেন যে আপনারা যে নতুন প্রয়াস নিচ্ছেন জনসচেতনতা তৈরি করতে, মানুষকে সঙ্গে নিয়ে আবার সেই জায়গা, অর্থাৎ গণ স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মানুষকে আবার শ্রদ্ধাশীল এবং সেই আস্থার জায়গায় পৌঁছে দেওয়া যাবে? কারণ এটা না করলে তাহলে রমন নিয়ে যে ব্যবসাটা চলছে, পাশাপাশি আপনাদের চ্যালেঞ্জ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দাও, চলো সব খোলা ময়দানে, তাহলে তো তাদেরই জয়। সেখানে আপনারা কি আমাদের যে 5টি সংগঠন আমরা আছি, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রেসি, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, এই 5টি সংগঠনের একটা কমন গোল হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে সরকার নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেয়। এটা আমাদের লক্ষ্য।
আমাদের দেশেরও কিন্তু এটাই লক্ষ্য ছিল। অন্তত 1978 সালে আলমাটা একটা ডিক্লারেশন হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটা কনফারেন্স হয়েছিল। সেই সময়কার যে সোভিয়েত ইউনিয়নের আলমাটায়, সেখান থেকে ঘোষণা করা হয়েছিল হেলথ ফর অল বাই 2000 AD। কিন্তু আমরা দেখলাম 90-এর দশকে আমাদের দেশের কেন্দ্র সরকার যখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং বিশ্বব্যাংকের কাছ থেকে বড় মাপের লোন নিল, সেই লোনের শর্ত মেনে তারা সার্ভিস সেক্টর থেকে সরে আসতে থাকলো। সার্ভিস সেক্টর মানে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো থেকে সরে আসতে লাগলো। এই ক্ষেত্রগুলোতে সরকারি বিনিয়োগ কমতে লাগলো, অন্যদিকে বেসরকারি ক্ষেত্রকে প্রমোট করা হলো, তাদেরকে কম দামে জমি দেওয়া, বিভিন্ন রকম ছাড় দেওয়া, এগুলো। তার ফলটা আমরা আজকে দেখছি। তো আমাদের যে লড়াইটা করতে হবে, এটা আমরা খুব সচেতন। আমাদের ভাই বোনেরা যে দাবিগুলো তুলেছে, 3টে দাবি আছে যে দাবিগুলো রোগী স্বার্থের সঙ্গে পরিষ্কারভাবে সম্পর্কিত। তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, 2 নম্বর হচ্ছে বেড ভ্যাকেন্সি, 3 নম্বর হচ্ছে খালি পদে রিক্রুটমেন্ট। কিন্তু এইগুলোই জনস্বাস্থ্যের একমাত্র দাবি নয়। আমাদের দাবি হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ারের লক্ষ্যে এগোনো। তো আমাদের আপনারা শুনেছেন নিশ্চয়ই যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে অভয়া মঞ্চ বলে একটি মঞ্চ আমরা তৈরি করেছি, যেখানে এখন অবধি 115টি সংগঠন আছে। তো এই অভয়া মঞ্চের মাধ্যমে আমরা সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আগামীকালই আমাদের একটা শিক্ষা শিবির আছে, এই মঞ্চের সদস্যদের শিক্ষা শিবির। সেটা অবশ্য স্বাস্থ্য নিয়ে নয়, সেটা নারী এবং প্রান্তিক যৌনতার, লিঙ্গ যৌনতার যে মানুষ, তাদের স্বাধীনতা, অধিকার এবং সুরক্ষার যে বিষয়, এগুলো নিয়ে আমরা নিজেরাও শিখব, অন্যদেরকেও শিখতে সাহায্য করব। 15ই ডিসেম্বর আমাদের এরকম আরেকটি শিক্ষা শিবির হবে আমাদের সদস্য সংগঠনগুলোকে নিয়ে, যেখানে আমরা স্বাস্থ্যের যে দাবিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে দিয়ে আমরা সারা রাজ্যে আমাদের যে বার্তা, এটাকে ছড়িয়ে দেবো। আর কেউ? কারো কোনো প্রশ্ন আছে?